হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামা শুরুতে আমরা দেখি গো গ্রুপের সিও মু চেনকে, যিনি পুরো শহরের সবচেয়ে ধনী মানুষ। তারপর মু চেন তার কর্মচারীদের বলছিল যে 15 বছর আগে সে এক মেয়ের সাথে দেখা করেছিল। যখন সে কোথাও হারিয়ে গিয়েছিল তখন সেই মেয়েটি তাকে সাহায্য করেছিল। তাই এখন সে চায় সবাই মিলে সেই মেয়েটিকে খুঁজে বের করতে সাহায্য করুক, কারণ সেই মেয়েটি হবে তার ফিউচার ওয়াইফ। পরের দৃশ্যে আমরা সেই মেয়েটিকে দেখি যে এখন অনেক বড় হয়ে গেছে। সে তার স্কুটি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটে। আর সেই গাড়িটি ছিল মুচেনের। মুচেন গাড়ি থেকে নেমে মেয়েটিকে বলে যে সে তার গাড়ির অনেক বড় ক্ষতি করেছে, তাই তাকে 1 মিলিয়ন টাকা দিতে হবে। মেয়েটি বলে, তুমি কি পাগল? এই গাড়ির জন্য 1 মিলিয়ন দেব? তখন মুচেনের ম্যানেজার তাকে বলে, তুমি কি জানো এই গাড়ির দাম কত? মেয়েটি যখন গাড়ির দাম চেক করে তখন সে খুব অবাক হয়ে যায়। সে মুচেনকে বলে, আমাকে মাফ করে দিন, এখন আমার কাছে এত টাকা নেই। ঠিক তখনই তার মনে পড়ে যে তাকে তার বান্ধবী ফ্যাং এর বিয়েতে যেতে হবে। তাই সে মুচেনকে বলে যে তাকে জরুরি ভিত্তিতে এখান থেকে যেতে হবে। সে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে যে পরে এই ব্যাপারে কথা বলবে। তারপর স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিশে সে তার বান্ধবী ফ্যাং এর বিয়েতে পৌঁছে। এখানে আমরা জানতে পারি মেয়েটির নাম রুইউ। কিন্তু রুইউ আসলে ফ্যাং এর বিয়ে ভাঙতে এসেছিল, কারণ ফ্যাং এর পরিবার জোর করে তার বিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেই বিয়েতে আমরা আবার মুচানকে দেখি। রুইউ ফ্যাং এর বিয়ে ভেঙে দেয়। এরপর যখন রুইউ সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার সঙ্গে মুচানের ধাক্কা লাগে। মুচান মনে মনে ভাবে এই মেয়েটিকে শিক্ষা দিতেই হবে। সে রুইউকে বলে, আমার 1 মিলিয়ন কবে দেবে? রুইউ বলে, এখন তো আমার কাছে এত টাকা নেই। মুচান বলে, কোনো সমস্যা নেই, আমার বাড়িতে একজন কাজের মেয়ে দরকার, আমি তোমাকে 10 মিলিয়ন দেব। রিও তার পিছন পিছন তার বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছে এত বড় বাড়ি দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, এমন বাড়ি তো আমি শুধু সিনেমায় দেখেছি। কিন্তু মুচান বলে, অপ্রয়োজনীয় কথা বন্ধ করো, কাজের মেয়ের পোশাক পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তারপর রিও কাজের মেয়ের পোশাক পরে মুচানের সামনে আসে। মুচান তাকে বলে, যাও আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। এভাবেই সে বারবার তার কাছে পানি আনতে বলে। সে তাকে খুব বিরক্ত করতো। সে বলল, ফ্লোরটা ভালো করে পরিষ্কার করো, আমি এসে চেক করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। কাজে বিরক্ত হয়ে রুইও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে মুচানের ভাই আসে, যে রুইউর বন্ধু ছিল। সে রুইউকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। রুইউ যখন পার্টিতে যায় সেখানে দেখা হয় ইউমিং নামের এক মেয়ের সাথে। এই সেই মেয়ে যার বিয়ে ড্রামার শুরুতে রুইউর বন্ধু ফ্যাং এর সাথে হচ্ছিল, কিন্তু সেখানে রুইউ আর ইউমিং এর মধ্যে ঝগড়া হয়ে যায়। ইউমিং রুইউকে বলে, তোমার জন্য আমার বিয়ে ভেঙেছে, আর এখন তুমি এখানে পার্টিতে এসেছো। রুইউ বলে, ফ্যাং তো তোমাকে বিয়ে করতে চাচ্ছিল না। তখন ইউমিং রুইউর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই মুচানের ভাই এসে ইউমিংকে সেখান থেকে সরিয়ে দেয়। মুচানের ভাই আরো রুইউ যখন কথা বলছিল তখন সেখানে মুচান এসে যায়। সে রুইউকে পাশে নিয়ে গিয়ে তার গলা চেপে ধরে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ভাইয়ের সাথে কথা বলার? তুমি কি তাকে তোমার ফাঁদে ফেলতে চাও? একটা কথা মনে রেখো, তোমার মতো মেয়ে কখনোই আমার পরিবারের অংশ হতে পারবে না। একথা শুনে রুইউ রেগে গিয়ে তাকে পাল্টা কথা শোনায় এবং সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় রুইউ মুচানকে খুশি করার চেষ্টা করছে। মুচান বলে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে। সে রিউকে মেসেজ করতে বলে। রিউ মেসেজ শুরু করে, কিন্তু মুচান বলে, তুমি তো একটা কাজও ঠিক মতো করতে পারো না, ভালো করে মেসেজ করো, না হলে তোমার বেতন কেটে নেব। এই কথা শুনে রিউ রাগ হয়। সে বলে, আমি মানছি আমি মেসেজ করতে পারি না, কিন্তু আমি এমন একটা জিনিস জানি যেটা করলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এরপর রিউ মুচানের কাপড় খুলে তাকে বাথটবে বসায় এবং তার উপর গরম পানি ঢেলে দেয়। মুচান চিৎকার করে সেখান থেকে উঠে যায়। তারপর রিউ তার শরীরে বরফের টুকরো লাগাতে থাকে। সে বলে, সরি, পানি একটু বেশি গরম হয়ে গিয়েছিল। ঠিক তখনই মুচানের ভাই সেখানে আসে। সে বলে, ভাই আপনি রিউকে কাজের মেয়ে বানিয়ে রেখেছেন কেন? মুচান বলে, ও আমাকে টাকা দেয়নি তাই। মুচানের ভাই বলে, কোনো সমস্যা নেই, রুইয়ের টাকা আমি দিয়ে দেব। রুইও বলে, আমার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি নিজে আমার টাকা শোধ করতে পারবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দেশে রুইও যখন যাচ্ছিল তখন আবার তার সাথে দেখা হয় ইউমিং এর। ইউমিং তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তুমি কত গরিব, এখনো স্কুটিতে ঘুরে বেড়াও, ছেলেদের সাথে ঘোরা আর অন্যের বিয়ে ভাঙা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। ঠিক তখনই সেখানে ফ্যাং আসে। সে ইউমিংকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, এতে রুইয়ের কোনো দোষ নেই। এরপর ইউমিং আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। পরের দেশে ইউমিং এবং তার বন্ধুরা তাদের টিচারের অবসর উপলক্ষে উপহার নিয়ে আসে এবং তার সাথে কথা বলছিল। ঠিক তখনই সেখানে ফ্যাং এবং রুইউ আসে। ইউমিং রুইউকে বলে, তুমি স্যারের জন্য কোনো গিফট আনোনি? রুইউ মনে মনে ভাবে তাড়াহুড়োতে সে সত্যি উপহার আনতে ভুলে গেছে। তখন ফ্যাং বলে, কোনো সমস্যা নেই, তুমি এই গিফটটা স্যারকে দিয়ে দাও। কিন্তু টিচার বলেন, এসব কিছুর কোনো দরকার নেই, তোমাদের ভালোবাসা আমার জন্য যথেষ্ট, চলো সবাই মিলে একসাথে ডিনার করি। এদিকে দেখা যায় মুচান রুইউকে বিপদে ফেলতে এক ওয়েটারকে বলে একটি ওয়াইনের বোতল রুইউকে দিতে এবং বলতে যে এটা তার বন্ধুর পাঠানো উপহার। মুচান ভাবে যে সে বোতল খুলবে
বুঝবে এটা কত দামি, তারপর সব টাকা তাকে দিতে হবে। পরের দৃশ্য, ওয়েটার যখন বোতলটি রুইয়ের কাছে নিয়ে যায় তখন ইউমিং সেটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে খুলে ফেলে। ওয়েটার ইউমিংকে জানায় এই বোতলের দাম 1 মিলিয়ন, এটা রুইয়ের বন্ধুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এখন আর দাম কে দেবে? একথা শুনে ইউমিং হতবাক হয়ে যায়। সে বলে এটা তো রুইয়ের জন্য ছিল, আমি কেন টাকা দেবো? এখন টাকা ওই দেবে। তখন রুইও বলে আমি কেন দেবো, বোতল তো তুমি খুলেছো, তাই টাকা তোমাকেই দিতে হবে। ইউমিং খুব রেগে যায়। সে বলে এখন বুঝলাম তুমি আমাকে ফাঁসাতে এসব করেছো। এই বলে রুইওকে থাপ্পড় মারতে চায়। ঠিক তখনই ফ্যাং তার হাত ধরে ফেলে। একই সময় মুচেনও সেখানে এসে উপস্থিত হয়। রুইও মনে মনে ভাবে মুচেন এখানে কেন? এই ওয়াইনের বোতল কি সেই পাঠিয়েছে? মুচেন রুইওকে বলে তুমি এখানে কি করছো, চলো কাজে ফিরে যাও। এই কথা শুনে ইউমিং জোরে হাসতে থাকে। সে বলে তুমি এত পড়াশোনা করে এখন কাজের মেয়ে হয়েছো? ফ্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি ব্যাপার, তুমি মুচেনের বাড়িতে কাজ করছে কেন? রুইও বলে এটা অনেক বড় গল্প, পরে বলবো। ফ্যাং বলে কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। মুচেন বলে তুমি কেন টাকা দেবে, এই ঝামেলা রুইয়ের কারণে হয়েছে। এরপর রুইও তার টিচারের কাছে ক্ষমা চায় এবং বলে মনে হচ্ছে এসব আমার কারণে হয়েছে। সে ওয়াইন খেয়ে বাথরুমে যায় এবং সেখানে গিয়ে বমি করতে থাকে। ফ্যাং জিজ্ঞেস করে তুমি এমন কেন করলে? রুইও বলে এই ওয়াইনে খুব জাত ছিল। তারপর সে মুচেনকে বলে এসব তুমি করেছো, আমি তোমাকে ছাড়বো না। তখন ফ্যাং মুচেনকে বলে তোমাদের মধ্যে আসলে কি সমস্যা? যাই হোক, রুইও আর আমি ছোটবেলার বন্ধু, রুইও কিছু হলে আমি কাউকে ছাড়বো না। ফ্যাং বলেছিল যেই হোক না কেন, এমনকি সে যদি মুচেনও হয়। তখন রুইও এসে ফ্যাংকে বলে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এরপর রুইও গাড়িতে মুচেনের সঙ্গে তার বাড়িতে চলে যায়। পরের দৃশ্য, মুচেনের বাড়িতে দেখা যায় রুইও আর মুচেনের ভাই বসে কথা বলছে। ঠিক তখনই মুচেন এসে তাদের মাঝখানে বসে পড়ে এবং রুইওকে বলে তোমার সব কাজ শেষ হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে এখানে বসে আছো কেন? রুইও উঠে সেখান থেকে চলে যায়। যখন রুইও কাপড় ধুচ্ছিল তখন মুচেনের ভাই সেখানে আসে। তারা দুজন কথা বলতে বলতে খেলতে শুরু করে। ঠিক তখনই মুচেন এসে দেখে ফেলে এবং তার ভাইকে বলে এখানে কি হচ্ছে? সারাদিন এই কাজের মেয়ের সাথে লেগে থাকো, তোমার আর কোনো কাজ নেই? এভাবে চলতে থাকলে তোমাকে আমার মা বাবার কাছে বিদেশে পাঠিয়ে দেবো। তার ভাই সেখান থেকে চলে যায়। তখন মুচেন রুইকে বলে আমি তোমাকে বলেছিলাম আমার ভাইয়ের থেকে দূরে থাকতে, যদি বুঝতে পারি তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে তাহলে তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করব। এই বলে সেও চলে যায়। পরের দৃশ্যে রুইও মুচেনের জন্য রান্না করে আনে। মুচেন বলে তুমিও আমার সাথে খেতে পারো। রুইও বলে আমি আপনার সাথে কিভাবে খাবো, আমি তো একজন কাজের মেয়ে। মুচেন বলে এমন কথা নয়, একা খেতে আমার ভালো লাগে না। তখন রুইও তার সাথে বসে খায়, তারপর বলে আমি খেয়ে নিয়েছি এবং সেখান থেকে চলে যায়। মুচেন ভাবে আজ ও এত শান্ত কেন, এই মেয়েদের কেউই বুঝতে পারে না। এরপর যখন মুচেন তাকে ডাক দেয়, রুই তার কিছু বলার আগে সব কাজ করে ফেলে। এটা দেখে মুচেন ভাবে এই মেয়েটার কি হয়েছে, মনে হয় আমি ওকে ঠিক করে ফেলেছি। ব্রেকফাস্টের সময় মুচেন বলে যাও কাপড় বদলে এসো, আমার সঙ্গে বাইরে যাবে। রুই বলে আমি আপনার সঙ্গে কিভাবে যাবো, আমি তো একজন কাজের মেয়ে। মুচেন বলার প্রয়োজনীয় কথা বন্ধ করো। রুইও তার সাথে বাইরে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু যখন সে গাড়িতে সামনে বসতে যাচ্ছিল মুচেন গাড়ি এগিয়ে দেয় এবং বলে তুমি আমার পাশের সামনে বসতে পারবে না। রুই বলে আমি সামনেই বসবো। মুচেন বলে তাহলে পেছনে বসো, না হলে হেঁটে চলে আসো। পরের দৃশ্যে তারা মলে যায়। রুইও মুচেনের জন্য বারবার কাপড় ট্রাই করাতে করাতে ক্লান্ত হয়ে পড়ে। আর মুচেন মনে মনে ভাবে দেখি তো রুইও কতদিন এসব সহ্য করতে পারে। এরপর তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। একসময় মুচেন রুইকে কোলে তুলে নেয়। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া ইউমিং তাদের সেই অবস্থায় দেখে ফেলে। ইউমিং দেখে বলে মুচেন আর রুইও একসাথে এভাবে রোম্যান্স করছে কিভাবে? যদি আমি এই কথা রুইয়ের বন্ধু ফ্যাংকে বলে দিই তাহলে ও খুব রেগে যাবে। এদিকে মুচেন রুইকে কোলে করে লিফট দিয়ে নিয়ে যাচ্ছিল। রুই বলে তুমি আমার পেছন পেছন চেঞ্জিং রুম পর্যন্ত চলে এসেছো। মুচেন বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই ইউমিং বাইরে থেকে চেঞ্জিং রুমের দরজা লক করে দেয় এবং চুপি চুপি তাদের একসাথে ছবি তুলে ফেলায় যাতে সে সেই ছবি ফ্যাংকে দেখাতে পারে। রুই রেগে বলে সব তোমার কারণে হয়েছে, তাড়াতাড়ি কাউকে ফোন করে দরজা খুলতে বলো। মুচেন তার সিকিউরিটিকে ফোন করে ডাকে। রুই বলে আমার এত কাছে দাঁড়িয়েও না, একটু দূরে থাকো। মুচেন বলে এত ছোট জায়গায় আমি কোথায় যাব? রুই বলে তাহলে কে বলেছিল আমার পেছন পেছনে এখানে আসতে? একথা শুনে মুচেন মজা করে তার মাথায় আলতো করে ঠোকা দেয়। রুইও তাকে ঠেলে দেয় আর দুজনের মধ্যে একটি মিষ্টি ঝগড়া শুরু হয়। হঠাৎ রুইয়ের চুল মুচেনের কোটে আটকে যায়। মুচেন বলে থামো, তোমার চুলটা খুলে দিই। ঠিক তখনই সিকিউরিটি এসে দরজা খুলে দেয়। তারা দুজনকে সেই অবস্থায় দেখে লজ্জা পেয়ে বলে সরি, আমরা কিছুই দেখিনি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রুই বলে মনে হচ্ছে ওরা ভুল বুঝেছে। মুচেন বলে চলো কাপড় বদলে নাও। তারপর সে চলে যায়। মুচেন তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে দরজা খুলছিল না কেন। সেক্রেটারি বলে দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করেছিল। মুচেন বলে যে এটা করেছে তাকে খুঁজে বের করো। ঠিক তখনই রুইও আসে। সে বলে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মুচেন বলে হ্যাঁ বলো। রুইও বলে আমি কি আমার বন্ধুর সঙ্গে বাইরে যেতে পারি? মুচেন বলে না, তুমি আমার কাজের মেয়ে, তোমার কিছু হলে আমি আরেকজনের কাজের মেয়ে কোথায় পাবো? রুইও বলে চিন্তা করবে না, বাইরে আপনি না থাকলেও আমার কিছু হবে না। এই বলে সে বিদায় জানিয়ে চলে যায়।
মোচেন মনে মনে ভাবে নিশ্চয়ই ফ্যাং এর সাথে দেখা করতে গেছে। পরের দৃশ্যে দেখাচ্ছে রুইও পার্কে ফ্যাং এর সাথে দেখা করতে এসেছে। রুইও বলে তোমার মনে আছে আমরা এখানে খেলতাম? ফ্যাং বলে হ্যাঁ, আর তখন আমি ভাবতাম তুমি কত অসাধারণ, যেই তোমার বন্ধু হবে সে সবসময় সুখে থাকবে। রুইও হেসে বলে তাহলে এখন কি আমরা বন্ধু হয়ে কেউ সুখে থাকবো না? ফ্যাং বলে এমন কথা নয়। তারপর ফ্যাং দাঁড়িয়ে বলে আমি গত 10 বছর ধরে তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। রুই অবাক হয়ে বলে এখন হঠাৎ কেন এসব বলছো? তখন ফ্যাং তার ফোনে রুইও আর মোচেনের একসাথে তোলা ছবি দেখায়। রুই বলে এই ছবি তুমি কোথা থেকে পেলে? ফ্যাং বলে এই ছবি দেখে আমি ভয় পেয়ে গেছি। রুই জিজ্ঞেস করে কিসের ভয়? ফ্যাং বলে আমি ভয় পাচ্ছি তোমাকে হারিয়ে ফেলবো না তো, কারণ মোচেন খুব হ্যান্ডসাম আর তৈরি মানুষ। ফ্যাং বলে মোচেন যা চায় তা সে অর্জন করেই নেয়, তাই তুমি সত্যি করে বলো রুই তুমি কি আমাকে ভালোবাসো? রুই বলে আমি তো কখনো ভাবিনি তুমি আমাকে ভালোবাসতে পারো। ফ্যাং জিজ্ঞেস করে তাহলে তুমি কি ভাবো? রুই একটু চুপ করে থেকে বলে তোমার কি মনে হয় না আমরা দুজন একসাথে একটু অদ্ভুত লাগবো? ফ্যাং বলে রুইও আমি জানি তুমি মোচেনকে ভালোবাসতে শুরু করেছো। রুইও দ্রুত বলে না এমন কিছু না, উল্টো সে তো সারাদিন আমাকে বিরক্ত করে, আমি তাকে ভালোবাসবো কিভাবে? ফ্যাং বলে ঠিক আছে যদি তাই হয় তাহলে আমাকে একটা প্রতিশ্রুতি দাও, কমপক্ষে একটা সুযোগ তো দেবে। রুইও বলে ফ্যাং তুমি আমার খুব ভালো বন্ধু, আর সেই কারণে তোমাকে ভালোবাসা আমার জন্য কঠিন, আর মোচেন তো আমাকে পছন্দ করে না, তাহলে তোমাদের দুজনের কাউকে আমি সুযোগ দেবো কেন? ফ্যাং হতাশ হয়ে বলে তাহলে তুমি কি আমাকে প্রত্যাখ্যান করছো? রুইও নরম গলায় বলে ফ্যাং তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে। ফ্যাং হালকা এসে বলে কখনো ভাবিনি কোনো মেয়ের কাছে রিজেক্ট হবো, কিন্তু আজ হলাম। রুইও বলে আমার কি শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? এরপর দুজনের মধ্যে আবার হাসি ঠাট্টা শুরু হয়, আর রুইও সেখান থেকে চলে যায়। তারপর রুইও মোচেনের বাড়িতে যায়। সে জিজ্ঞেস করে আমাদের চেঞ্জিং রুম লক করেছিল যে, তার কোনো খোঁজ পেয়েছো? মোচেন বলে হ্যাঁ, সে ইউমিং। রুইও অবাক হয়ে বলে সত্যি ইউমিং ছিল? তুমি তো আগে থেকে আমাকে কম জ্বালাও না, এখন সেও আমার পেছনে লেগেছে। মোচেন মজা করে তার চুলে হাত বুলিয়ে দেয়, বলে তুমি কি এতই জনপ্রিয় যে সবাই তোমার পেছনে পড়ে আছে? যাই হোক আমি তাকে একটা শিক্ষা দেব। রুইও বলে এর দরকার নেই, এই ব্যাপারটা আমি নিজেই সামলাবো। মোচেন চলে যাওয়ার পর রুইও মোচেনের ভাইকে ফোন করে। সে জিজ্ঞেস করে তুমি কি পিয়ানো বাজাতে পারো? রুইও বলে হ্যাঁ পারি, তবে অনেকদিন বাজাইনি, হঠাৎ জিজ্ঞেস করছো কেন? মোচেনের ভাই বলে আমার এক বন্ধুর দোকানে আজ পিয়ানো বাজানো দরকার, তুমি কি আসতে পারবে? ভালো পারিশ্রমিকও দেবে। পরের দৃশ্যে রুইও সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে আবার ইউমিং এর সাথে দেখা হয়ে যায়। রুইও বলে তুমি কি আমাকে পছন্দ করো না? চেঞ্জিং রুমে আমাকে কেন লক করেছিলে? ইউমিং বলে পাগল নাকি, আমি কেন এমন করব? রুইও বলে তাহলে আমি যেখানে যাই তুমি সেখানে কেন চলে আসো? এবার তুমি এখান থেকে চলে যাও। ইউমিং বলে তুমি কি ভাবো শুধু তোমাকে পিয়ানো বাজাতে আসে? আমরাও সেই কারণে এসেছি। ঠিক তখনই মোচেনের ভাই একজন বিখ্যাত পিয়ানো শিক্ষক মাস্টার এলিকে নিয়ে আসে। তারা দেখে ইউমিং আর রিও ঝগড়া করছে। মাস্টার এলি জিজ্ঞেস করেন এভাবে চিৎকার করছে যে মেয়েটি সে কে? মোচেনের ভাই বলে যে সেই মেয়েটি ইউমিং। তারপর দেখা যায় রিও পিয়ানো বাজাতে শুরু করে। তার বাজানো দেখে মোচেনের ভাইয়ের বন্ধু খুবই মুগ্ধ হয়ে যায়। সে বলে রিও তো আরুণ বাজাচ্ছে। পিয়ানো শেষ করার পর সে রিওকে বলে তুমি খুব সুন্দরভাবে পিয়ানো বাজিয়েছো। রিও হাসি মুখে বলে ধন্যবাদ, তবে অনেকদিন পর বাজালাম, আমি মনে করি আরো ভালো বাজাতে পারি। তারপর সে মোচেনের ভাইয়ের বন্ধু তাকে অফিসে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা অফিসে ঢুকতেই দেখে সেখানে মোচেন উপস্থিত। মোচেনের ভাই অবাক হয়ে জিজ্ঞেস করে ভাই আপনি এখানে? মোচেন বলে আমরা মাস্টার এলির কনসার্টের স্পন্সর। সে আবার ভাইকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন? তার ভাই বলে আমি রুইও একটা পার্ট টাইম কাজের সুযোগ করে দিতে এনেছি। তারপর মোচেন আর রুইও বেরিয়ে যেতে চাইলে ঠিক তখনই মাস্টার এলি তাদের থামান। তিনি রুইওকে জিজ্ঞেস করেন বাইরে যে পিয়ানো বাজাচ্ছিল সেটা কি তুমি? রুইও বলে জি আমি। মোচেন মনে মনে অবাক হয়, তাহলে সে পিয়ানো বাজাতে জানে? মাস্টার এলি বলেন এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তুমি যে সুর বাজালে তাতে কিছু ছোট ভুল ছিল, কিন্তু তোমার অনুভূতি আমাকে খুব ছুঁয়েছে। আমার একটা কনসার্ট আছে, তুমি কি অংশ নিতে চাও? এই কথা শুনে রিও ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই ইউমিং আর তার বন্ধু সেখানে আসে এবং লুকিয়ে সব কথা শুনে ফেলে। সামনে এসে ইউমিং বলে তুমি প্রতারণা করছো। সে মাস্টার এলিকে জিজ্ঞেস করে আপনি কি রিওকে আপনার স্টুডেন্ট বানিয়েছেন? রিও বলে তুমি কি বলছো এসব? ইউমিং বলে ও তো মোচেনের বাড়িতে কাজের মেয়ে, ওদের পরিচয় জুড়ে এখানে এসেছে। এই কথা শুনে মোচেনের ভাই রেগে যায়। সে বলে তোমার কি মাথা ঠিক আছে? না থাকলে চিকিৎসা করাও। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। মোচেনের ভাইয়ের বন্ধু বলে আপনি এখানে অযথা ঝামেলা করছেন কেন? রিও শান্তভাবে বলে প্রথমত আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, দ্বিতীয়ত মাস্টার এলি আমাকে ছাত্রী বানাননি, শুধু প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। তখন মাস্টার এলি ইউমিংকে বলে আমি তোমার মতো ছাত্র পছন্দ করি না, কেউ যতই ভালো বাজাক যদি তার মন পরিষ্কার না হয় তার কোনো মূল্য নেই। একথা শুনে ইউমিং বিরক্ত হয়ে দোকানে চলে যায়। এরপর মাস্টার এলি রুইকে জিজ্ঞেস করেন তুমি কি ভাবলে, আমার আমন্ত্রণ গ্রহণ করবে? রুইও ভদ্রভাবে বলে মাস্টার এলি আমার কথা ভেবে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না, তবে মাঝে মাঝে আপনার দোকানে এসে পিয়ানো বাজাতে পারি। তারপর রুইও মোচেনের ভাইয়ের সঙ্গে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে রুইও বলে আজ আমি তোমাকে ট্রিট দেবো, যা খেতে চাও তাই অর্ডার করো।
মোচানের ভাই মজা করে বলে, তাহলে কি এটা আমাদের দুজনের ডেট? ঠিক তখনই রুইয়ের ফোনে মোচানের মেসেজ আসে। সে তাকে তাড়াতাড়ি ডাকছিল, কিন্তু রুই মেসেজ পড়ে উপেক্ষা করে। সে বলে, চলো আজ তোমাকে একটা দারুণ রেস্টুরেন্টে নিয়ে যাই। রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় সেখানে ফ্যাংও আছে। মোচানের ভাই বলে, কোনো সমস্যা নেই, আমরা দুজনেই খেতে পারতাম। রুই বলে, না সমস্যা নেই, আমরা অন্যদিন আসবো, তোমরা কথা বলো, আমি হাত ধুয়ে আসছি। রুইও চলে গেলে মোচানের ভাই ফ্যাংকে জিজ্ঞেস করে, তুমি রুইকে কিভাবে চেনো? ফ্যাং বলে, আমি তার ছোটবেলার বন্ধু, গত 10 বছর ধরে তাকে ভালোবাসি, তাই বলবো তুমি তার থেকে একটু দূরে থাকো, সে আমাকে ভাইয়ের মতোই দেখে। ঠিক তখনই রুই ফিরে আসে। ফ্যাং মজা করে মোচানের ভাইকে বলে, তুমি এখনো বাচ্চা। মোচানের ভাই ওয়েটারকে হট টাওয়েল আনতে বলে। তারপর ফ্যাংকে উত্তপ্ত করার জন্য রুইয়ের হাত ধরে টাওয়েল দিয়ে মুছতে থাকে। সে বলে, রুই সারাদিন পিয়ানো বাজিয়েছে, তার হাতের বিশ্রাম দরকার। ফ্যাং মনে মনে ভাবে, এই ছেলেটাও বেশি জেদি। ফ্যাং বলে, তুমি তো খুব কেয়ারিং, নিশ্চয়ই তোমার অনেক গার্লফ্রেন্ড আছে। মোচানের ভাই হেসে বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে মনে হয় তোমার তো বিয়েই হয়ে গেছে। ফ্যাং বলে, এ ব্যাপারে রুইকে জিজ্ঞেস করো। রুই বলে, আরে এসব ছাড়ো, খাওয়া শুরু করো। খাবার চলে আসে, কিন্তু দেখা যায় মোচানের ভাই রুইয়ের সাথে মজা করে ফ্লার্ট করছে। সে তার কাঁধে মাথা রেখে দেয়। এটা দেখে ফ্যাং ভীষণ ঈর্ষান্বিত হয়ে যায়। সে বলে, সাবধানে থাকো বাচ্চা, না হলে তোমার ঘাড়ে টান লেগে যাবে, বলে নিজের হাতে তার মাথা রুইয়ের কাঁধ থেকে সরিয়ে দেয়। রুই বলে, তোমরা খাও, আমি খেয়ে নিয়েছি, আমার কাছে যেতে হবে। সে সেখান থেকে চলে যায়। রুইও মোচানের কাছে ফিরে আসে এবং ভাবে, ওহ, ওর কথা তো আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। মোচান রাগে গলায় বলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? রুই বলে, আমি বাইরে খেতে গিয়েছিলাম। মোচান বলে, তোমার ফোন কি হারিয়ে গিয়েছিল? আমি তোমাকে কতবার কল করেছি। রুই বলে, ঠিক আছে, আপনি আমাকে কল করেছিলেন, কিন্তু হয়তো আমার ফোন বন্ধ ছিল, তবে কোনো ব্যাপার নেই, এটা আমার ভুল, তাই আপনি যা বলবেন আমি তাই করব। মোচান বলে, আমার কাছে একটা কন্ট্রাক্ট এসেছে, কাল তুমি আমার সঙ্গে যাবে। রুই অবাক হয়ে বলে, এই সব কিছুর মধ্যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মোচান শান্তভাবে বলে, চিন্তা করো না, তোমাকে বেশি কিছু করতে হবে না, সেখানে শুধু মহিলারা থাকবে, তাদের সঙ্গে তোমাকে কথা বলতেই হবে। আর যদি কন্ট্রাক্টটি আমাদের হাতে আসে, আমি তোমাকে 15,000 টাকা দেবো। রুই বলে, ঠিক আছে, আমি নিশ্চয়ই করব। পরের দৃশ্যে দেখা যায় মোচান এবং রুইও কন্ট্রাক্টের জন্য সেখানে পৌঁছায়। কন্ট্রাক্ট দেওয়ার জন্য যাদের সঙ্গে দেখা করতে হবে তাদের মধ্যে একজন মহিলা উপস্থিত, আর সে হলো ইউমিং। কন্ট্রাক্ট দেওয়ার জন্য আসা মিস্টার চাও মোচানকে জিজ্ঞেস করেন, এই মেয়েটি তোমার সঙ্গে কে? মোচান রুইয়ের হাত ধরে বলে, এটা আমার গার্লফ্রেন্ড রুইও। ইউমিং অবাক হয়ে বলে, কিভাবে রুইও আপনার গার্লফ্রেন্ড হতে পারে? মিস্টার চাও জিজ্ঞেস করেন, এই ফ্যাংকে? ইউমিং বলে, আর কিছু না। এরপর মোচান এবং মিস্টার চাও মিটিং এর জন্য চলে যায়। রুমে তখন শুধু রুইও আর ইউমিং থাকে। ইউমিং রুইকে বলে, আমি আজ মিটিং এর জন্য এখানে এসেছি, আমাদের ব্যক্তিগত বিষয়গুলো মাঝে টেনে আনবে না। রুইও শান্তভাবে বলে, আমার জানা আছে, কারণ তুমি তো সবসময় গন্ডগোল করছো। ঠিক তখনই মোচান এবং মিস্টার চাও ফিরে আসে। ইউমিং জাওকে বলে, রিও কেমন করে কারোর সঙ্গে টাকা পাওয়ার জন্য চলে যায়। দুদিন আগে ফ্যাংয়ের সঙ্গে ছিল, আজ মোচানের সঙ্গে। তারপর দেখা যায় রিও ওয়াশরুমে যায়, তার পেছনে মিস্টার চাও চলে আসে। সে রিওর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, তার হাত ধরে রেগে যায়। রিও গম্ভীর হয়ে জাওকে ফোন দিয়ে নাকের উপর আঘাত করে এবং বলে, পরবর্তীবার যদি আমার সঙ্গে এমন ভুল করো, আমি তোমাকে জীবিত ছাড়বো না। যাও নাক ধরে বাইরে চলে যায়। মোচান এবং ইউমিং অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? যা বলে, কিছু না, শুধু বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। রিও হাসতে থাকে। যাও মোচানকে বলে, আমি খাবার অর্ডার করেছি, চলো বাইরে যাই। সবাই সেখান থেকে চলে যায়। ইউমিং রিওকে বলে, যদি তুমি চেঞ্জিং রুমে যাও তাহলে আমার কোডও নিয়ে যাও। কিন্তু রিও চেঞ্জিং রুমে গেলে চাও আসে এবং বলে, চিন্তা করো না, এখানে কোনো ক্যামেরা নেই। রিও বলে, আমি মোচানের গার্লফ্রেন্ড, যদি সে জানতে পারে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো তাহলে সে তোমাকে একদম ছাড়বে না। যাও শান্তভাবে বলে, রুইয়ের মোচানকে ভয় পেতে হবে না, আমি তোমার জন্য মোচানের চেয়ে বেশি খেয়াল রাখবো। যাও রিওকে স্পর্শ করতে শুরু করে। রিও গম্ভীরভাবে বলে, যদি তুমি এমন করো আমি তোমাকে ছাড়বো না। রিও তখন আবার রেগে গিয়ে যাওয়ার মাথায় আঘাত করে, কিন্তু যাও তাকে আঘাত করে। শেষে রিও কষ্ট সহকারে বাইরে বের হয়। ঠিক তখন মোচান আসে এবং তাকে ধরে বলে, তোমার কি হয়েছে? তারপর মোচান জাওকে থেকে সবকিছু বোঝে এবং জাওকে বলে, তুমি কিভাবে আমার গার্লফ্রেন্ডকে ছোঁয়ার সাহস করেছো? আমি তোমার সঙ্গে এই ডিল বাতিল করছি। মোচান জাওকে একটা লাথি মারে। এটা দেখে রুইও অবাক হয়ে যায়, কারণ আগে সে মোচানকে এত রেগে কখনো দেখেনি। জাও মোচানের কাছে ক্ষমা চাইতে আসে এবং তাকে শান্ত হতে বলে। রুই প্রথমে আমাকে আঘাত করেছিল, বলে চলো কন্ট্রাক্ট আবার সাইন করি। এক মেয়ের জন্য আমাদের এত বড় কোম্পানির ক্ষতি করা উচিত নয়। ঠিক তখন মোচানের সেক্রেটারি কন্ট্রাক্ট নিয়ে আসে। মোচান সেই কন্ট্রাক্ট টুকরো টুকরো করে ফেলে এবং বলে, তুমি শেষমেশ সেটা কেন করছিলে? মোচান জোর দিয়ে বলে, আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আজ থেকে আমার কোম্পানি তোমার সঙ্গে কোনো কন্ট্রাক্ট করবে না। যাও অনুনয় করো, প্লিজ ক্ষমা করো, এই ধরনের কন্ট্রাক্ট বাতিল করো না, আমি রুইয়ের কাছ থেকে ক্ষমা চাইবো। মোচান বলে, যদি তুমি চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, তোমাকে ফাটা কন্ট্রাক্ট খেতে হবে। যা ফাটা কন্ট্রাক্ট খেতে শুরু করে। ঠিক তখন মোচান রুইকে কোলে তুলে নিয়ে চলে যায়। রিও মোচানকে বলে, তুমি সেই সময় অনেক হ্যান্ডসাম দেখাচ্ছিলে যখন তুমি তাকে একটি লাথি মেরেছিলে। মোচান রুইকে বাড়িতে নিয়ে আসে এবং তার যত্ন করতে থাকে। রুই প্রশ্ন করে, তুমি আমার জন্য এত বড় কন্ট্রাক্ট কেন ভেঙে দিলে? মোচান হাসি মুখে বলে, তাহলে তোমাকে সেই কন্ট্রাক্টের টাকা দিতে হতো। ঠিক তখন মোচানের সেক্রেটারির কল আসে।
মোচেন বাইরে গিয়ে ফোনে কথা বলে। সেক্রেটারি বলে যে মেয়েটি তোমার ছোটবেলায় সাহায্য করেছিল তার গ্রাম সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। সে মেয়েটি রুয়ের গ্রামে থাকে। মোচেন খুশি হয়ে বোঝে তাহলে সেই তুমি যিনি আমাকে ছোটবেলায় সাহায্য করেছিলে। মনে হচ্ছে ঈশ্বর আমাদের এইভাবে মিলাতে চেয়েছেন। মোচেন রুয়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন রুয়ে ঘুম থেকে জেগে দেখে মোচেন তার পাশে শুয়ে আছে। সে উঠে তাকে বলে তুমি আমার সঙ্গে কেন শুয়ে আছো? মোচেন বলে তুমি ভুলে গিয়েছো তুমি তো গতকাল আমার হাত ধরেছিলে। রুই অবাক হয়ে বলে আমি তো এমন কিছু করিনি, তুমি সবকিছু কেন বলছো? মোচেন কাছে এসে বলে আমি কখনো ভুল হতে পারি না। রুই বলে যদি আমি করতেও থাকি অন্তত তুমি আমাকে আটকাতে পারতে। মোচেন হঠাৎ করে রুইকে কিস করে। রুই খুব অবাক হয়ে বলে তুমি আমাকে কেন কিস করছো? মোচেন মৃদু হেসে দিয়ে বলে আমি এটা করে দেখাতে চাচ্ছি যে আমি জানি আমাকে কি করতে হবে। রুই বিভ্রান্ত হয়ে বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। মোচেন গম্ভীরভাবে বলে আমি তোমাকে ভালোবাসি। আগে যা কিছু করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি চাই তুমি আমাকে ক্ষমা করো, আর এইসব কারণে আজ আমি তোমাকে এত ভালোবাসি। রুইও লাজুক কণ্ঠে বলল আমি কি এখন ভিতরে যেতে পারি? কর্মচারীরা কিছুটা হেচকিচে করলেও বলল ঠিক আছে, তবে সাবধান, তুমি সত্যি বস মোচেনের হওয়ার কথা, তবে এখানে তোমার স্থান এখনো প্রফেশনাল। রুই হাসি দিয়ে এগিয়ে গেল এবং অফিসের ভেতরে প্রবেশ করলো। ঠিক তখনই মোচেনের সেক্রেটারি তাকে দেখে বলল ম্যাডাম আপনি ভিতরে চলে গেলেন, বস মোচেনের শীঘ্রই আপনাকে দেখবেন। রিও ফাইল নিয়ে মোচেনের কাছে গেল এবং বলল এই সমস্ত ফাইল আপনার জন্য, যা আপনার দরকার ছিল। মোচেন ফাইলগুলো দেখে হাসলো এবং রিওকে ভালো চোখে দেখলো। সেগুলো তুমি সত্যি আমার সাহায্য করছো, ধন্যবাদ। রিও সামান্য লাজুক হয়ে বলল শুধু তোমার সাহায্যের জন্যই। মোচেন তার কাছে গিয়ে ধরে সে বলল তুমি বুঝতেই পারছো না তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। রিও হেসে ফেলল এবং ভাবলো অবশেষে সে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং ঠিক এই মুহূর্তে তাদের ভালোবাসা আরো গভীর হয়ে যায়। মোচেন রিওকে কোলে তুলে কিস দিতে শুরু করে। রিও বলল তুমি কি করছো, এটা অফিস। মোচেন বলল বলো তো আমি তোমার জন্য কি করি। রিও তার ফোন চায় এবং যখন তার সেলফি নিতে যাচ্ছিল মোচেন আবারও কিস দেয়। ঠিক তখন মোচেনের ভাইয়ের কল আসে। সে বলল আমি বিদেশে যাচ্ছি, যদি তোমার সময় থাকে শেষবার এসে দেখা করতে পারো। রুই এবং মোচেন তখন বেরিয়ে যায়। আমরা দেখি সেখানে ফ্যাংও এসেছে। রুইও মোচেনের ভাইকে উপহার দেয় এবং বলে তোমার কথা বলো, আমি আসছি। ফ্যাং মোচেনের সাথে ড্রিঙ্ক করেছে এবং এইসব ইউনিয়ন দেখছে। হঠাৎ বারে রিও গান গাইতে থাকে। তখন ওয়েটার বলে বাইরে কেউ তোমার অপেক্ষায় আছে। রিও বাইরে গেলে কেউ তার পেছনে এসে মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে। চোখ খোলার পর সে দেখে মোচেনের ভাই ড্রাঙ্কেট অবস্থায় তাকে টাচ করার চেষ্টা করছে। রিও বলল কেউ আমাকে ফাঁস করার চেষ্টা করছে এবং মোচেনের ভাইয়ের মাথায় পানি ঢেলে তাকে থাপ্পড় মারে যাতে সে সজাগ হয়। মোচেনের ভাই বুঝতে পারে এখানে কি ঘটছে। রিও বলে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমাদের রুমে লক করে রেখেছিল। ফ্যাং এবং মোচেন ওয়েটারকে জিজ্ঞেস করে রুয়ে আমার ভাই কোথায়। ওয়েটার বলল আমি জানি না, শুধু ইউমিন আমাকে রুয়েকে মেসেজ দেওয়ার জন্য বলেছিল। মোচেন তার সেক্রেটারিকে কল করে ইউমিনকে আনতে বলে। মোচেন ইউমিনকে জিজ্ঞেস করে বলো তো রুয়ে কোথায়। ইউমিন অস্বীকার করে আমার কিছু জানা নেই। সেক্রেটারি ইউমিনকে কঠোরভাবে সতর্ক করে। মোচেন বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি বলার জন্য রুয়ে কোথায়। ইউনমিন হেসে বলে এখন তো অনেক দেরি হয়ে গেছে, আমি তোমার ভাই এবং রুয়েকে ডাক দিয়েছি, এখন তারা এক রুমে এবং এখন পর্যন্ত তাদের মধ্যে অনেক কিছু হয়েছে। মোচেন ইউনমিনকে বলে আমি তোমাকে পরে দেখে নেব। ফ্যাং এবং মোচেন ধীরে ধীরে সব রুম চেক করতে থাকে। তারা রুয়েকে খুঁজে পায় যিনি কোণে বসে কাঁদছিল। মোচেন তাকে কুলে নেয় এবং ফ্যাং বাথরুম থেকে মোচেনের ভাইকে আনে। পরবর্তী দৃশ্যে রুইও হাসপাতালে জাগে। মোচেনও তার পাশে থাকে। রুই জিজ্ঞেস করে তোমার ভাই কেমন আছে, আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। মোচেন রুইকে তার ভাইয়ের কাছে নিয়ে যায়। রিও মোচেনের ভাইয়ের অবস্থা দেখে কেঁদে ফেলে। মোচেন তাকে ধমক দিয়ে বলে তো কান্নার কিছু নেই, আমার ভাই দ্রুত সুস্থ হয়ে যাবে। কিছুদিন পর আমরা দেখি মোচেন এবং রিও একসাথে। মোচেন তাকে হাক করে এবং শেষমেশ তাদের বিয়ে হয়। মোচেন রিওকে বলে তুমি সেই মেয়ে যিনি আমাকে বাচ্চা অবস্থায় বাজিয়েছিলে। রিও বলে ও তাহলে তুমিই ছেলে। তাদের আবার বিয়ে হয় এবং এই সাথে ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching.